এবারে 21 অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব তিনি এয়ারপোর্ট থেকে সরাসরি কালীঘাটে সেখানে বৈঠক, কিছুক্ষণের বৈঠক, এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবকে নিয়েই এলেন 21-এর মঞ্চে। দুজনে দাঁড়িয়ে অঙ্গীকার করলেন যে ভারতকে, দেশকে আমরাই বাঁচাবো। এবং তারপর এখন অখিলেশ যাদব এয়ারপোর্টের দিকে যাচ্ছেন। আমার সহকর্মীরা যারা রয়েছেন জানাচ্ছেন সেখান থেকে, এবং সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আমি अखिलेश के जानाई बहुत बहुत धन्यवाद अखिलेश जी। मुंबई में आपका साथ मेरे को बात हुआ था और आपने मेरे को एक कहने पे स्वीकार कर लिया। बंगाल का साथ मैं चाहती हूँ हिंदुस्तान का रिलेशन अच्छा हो। अरे शुरुआत हुआ आपका लिए, हम आपको पार्टी को, समाजवादी पार्टी को पहले अभिनंदन करने चाहूंगी कि यूपी में जो खेल आपने दिखाया। अभी तो बीजेपी को रिजाइन करना चाहिए था, लेकिन उसको शर्म कम होता है, आपको थोड़ा से दिन इंतजार करने पड़ेगा। लेकिन आपका साथ मैं सहमत हूँ कि दिल्ली में जो गवर्नमेंट एजेंसी लगा के, इलेक्शन कमीशन को लगा के, डरा के जो गवर्नमेंट ले आया वो स्टेबल गवर्नमेंट नहीं है। कोई भी दिन हो जा सकता है, ऐसे बहुत दिन हो गया, एनफ इज एनफ। এবং এরই পাশাপাশি দলকে বার্তা দিলেন যা শোনার জন্য দুদিন আগে থেকে মানুষ কলকাতায় এসে তৃণমূলের শিবিরে রয়ে গিয়েছেন। আজ সকাল থেকে আমরা দেখেছি কত দূর থেকে মানুষ এসেছেন। সবাই হয়তো ধর্মতলা পর্যন্ত পৌঁছতেও পারেননি, যে যেখানে রয়েছেন সেখান থেকেই তারা শুনেছেন এই বক্তব্য। কি বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। অখিলেশ যাদব জি, আমরা তিনটে পার্টির সাথে লড়াই করে জিতে এসেছি, বিজেপি, কংগ্রেস এবং সিপিএম। আমি স্যালুট জানাই বাংলার মানুষকে, যারা আপনারা আমাদের সমর্থন দিয়েছেন। যারা দেননি, আগামী দিন তাদের কাছেও সমর্থন আশা করব। মনে রাখতে হবে, আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে। আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে। আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারবো। তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয়, তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। যার বিবেক আছে, যার আবেগ আছে। 21শে জুলাই সর্বধর্ম সমন্বয়, তৃণমূল কংগ্রেস আমরা মানুষের সামাজিক বন্ধু হব। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। পয়সা আসে চলে যায়, সেবার কোনো বিকল্প নাই। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব। যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন, আমার লোভ করবার দরকার নই। আমরা লোভী হতে চাই না। যতদিন আপনারা এই কাজটা করে দিতে পারবেন, ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না, আপনাদের কেউ হাঁটাতে পারবে না। অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। মা বোনেদের সম্মান দেবেন। সংখ্যালঘু, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি সবাইকে সাথে নিয়ে একসাথে বাঁচতে হবে। প্রতিনিধি সোমরাজ আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সোমরাজ, দুটো গুরুত্বপূর্ণ জায়গা, বিত্তবান নয় বিবেকবান চান তিনি কর্মী বা নেতাদের। 2 নম্বর জায়গা যে যত বেশি জিতবেন তত বেশি দায়িত্ববান হতে হবে, নরম হতে হবে। কি ইঙ্গিত দিলেন 2026-এর কথা মাথায় রেখে? দেখো, অবশ্যই শৃঙ্খলার বার্তা এবং শুদ্ধিকরণের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিলেন তার দলের কর্মীদের, দলের নেতাদের। এবং এই ব্লক স্তরের নেতা থেকে শুরু করে জেলা স্তরের নেতা, কেউ কিন্তু কোনো নেতা নয়, সবাই কিন্তু দলের কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ফের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তা বুঝিয়ে দিলেন দলের কর্মীদের, দলের নেতাদের। পাশাপাশি মানুষের কাছে যেতে হবে। যে এলাকাগুলিতে তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটে জয় পায়নি, সেই এলাকাগুলিতে সাধারণ মানুষের বাড়ি যেতে হবে, জানতে হবে কোথায় খামতি রয়েছে। অর্থাৎ বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগ, যার ওপর আবারও জোর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এটাও বুঝিয়ে দিলেন মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হোক বা ভাইস চেয়ারম্যান হোক,
যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদেরকে আর ছাড়া হবে না, অর্থাৎ তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তোমার হয়তো মনে আছে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশাসনিক বৈঠক করেছিলেন সেই সময় একাধিক মিউনিসিপ্যালিটির ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তার দলের নেতাদেরই উদ্দেশ্য করে স্পষ্ট করে দিলেন যে এবার থেকে যদি কোনো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ আসে বা কারোর ওপর বিরুদ্ধে যদি অভিযোগ আসে সেই অভিযোগের প্রেক্ষিতে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ লোকসভা ভোটের নিরিখে যে ফলাফল উঠে এসেছিল সেখানে একাধিক মিউনিসিপ্যালিটিতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল। ফলে তো রাজনৈতিক মহল মনে করছে যে মিউনিসিপ্যালিটিগুলিকে, অর্থাৎ মিউনিসিপ্যালিটিগুলো যারা চেয়ারম্যান আছেন বা ভাইস চেয়ারম্যান আছেন তারা যাতে আরো মানুষের পরিষেবা দিতে বদ্ধপরিকর হয়, সেই কারণে দলীয় শৃঙ্খলার কথা মমতা বন্দ্যোপাধ্যায় আজ মনে করিয়ে দিলেন মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানদের, ভাইস চেয়ারম্যানদের, পাশাপাশি দলের কর্মীদের আরো সংযত হওয়ারও পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে শৃঙ্খলার বার্তা এবং শুদ্ধিকরণের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দলীয় কর্মীদের বললেন, নেতাদের বললেন, পাশাপাশি যারা পদাধিকার রয়েছেন তাদেরকেও মনে করিয়ে দিলেন। সমাজ এটা যেমন একটা দিক গেল, আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তা হলো অখিলেশ যাদবের এই মঞ্চে উপস্থিত হওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবকে মঞ্চে নিয়ে দাঁড়িয়ে বললেন বিজেপির এবার যাওয়ার পর। একবার আমরা শুনবো কি বলেছিলেন। আগামী দিন বিজেপির যাওয়ার পালা আর আমাদের আসার পালা, এটা তার ইঙ্গিত, এটা ইঙ্গিত বহন করে। এখন থেকে তৈরি হন, एक साथ में करेंगे, हिंदुस्तान को हम लोग बचाएंगे बीजेपी का हाथ से, ये हम लोग का वादा है। एनडीए जो जोट है उसका वोट परसेंटेज है 46%, और इंडिया में जो है इंडिया ब्लॉक में उसका वोट परसेंटेज है 51। इसका मतलब है बीजेपी हार गया। বিজেপির এবার যাওয়ার পালা, দেশকে আমরাই বাঁচাবো, এই বক্তব্য, এই বার্তা দিল্লি পর্যন্ত পৌঁছে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবকে পাশে নিয়ে দলীয় কর্মসূচি থেকে। অখিলেশ যাদবকে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোন দিক নির্দেশ করছে তার এই বক্তব্য। আবির আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে। আবির, আমরা প্রথম থেকেই বলছিলাম যে অখিলেশ যাদবের এই মঞ্চে থাকাটা গুরুত্বপূর্ণ একটাই কারণে, কারণ এখানে যেমন বিজেপি ঠিক সেরকম ভাবেই বিজেপিকে আটকে দিয়েছে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি। আসন সংখ্যা অনেকটা কমেছে, যে কারণে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। সেই অখিলেশ যাদবকে 21-এর মঞ্চে নিয়ে এসে এই বার্তা, বিজেপি এবার চলে যাবে, ভারত তো আমরাই গড়ব, ভারতকে আমরাই বাঁচাবো, কোন ইঙ্গিত বহন করে? দেখো, প্রথমত হচ্ছে যে উত্তরপ্রদেশে বিজেপির যে সাংগঠনিক যে লড়াই গত কয়েকদিন ধরে সেটা প্রকাশ পেতে শুরু করেছে এবং বিভিন্ন সময় ধরে জেপি নাড্ডা যে বৈঠক করছেন বা সেখানকার মন্ত্রিসভার একাধিক সদস্যদের বিভিন্ন ধরনের বিবৃতি পরস্পরের বিরোধিতার জায়গাতে গিয়েছে। এমনকি উত্তরপ্রদেশে যে সংখ্যক আসন নিয়ে বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতাতে এসেছিল, লোকসভা নির্বাচনের ফলে দেখতে পাওয়া গেছে তার ঠিক বিপরীত জায়গা থেকে দাঁড়িয়ে রয়েছে। আবার একই সঙ্গে তুমি যদি লোকসভা নির্বাচনের আগে থেকে দেখো, বিজেপি ক্রমাগত বলে যাচ্ছিল যে তারা 400 আসন পাবে এবং এই 400 আসন পাওয়ার ক্ষেত্রে বিজেপির বা যে কোনো জাতীয় দল তারা উত্তরপ্রদেশের মতো রাজ্যের প্রতি নির্ভরশীল হয়ে থাকে। সেখানে অখিলেশ যাদব যে ধরনের সাফল্য দেখিয়েছেন সেটিকে ক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপিকে রথ ওই অত সংখ্যক আসন নিয়ে আটকে দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, এমনটাই মনে করে রাজনৈতিক মহল। এবং এই রাজ্যের ক্ষেত্রে দাঁড়িয়েও বিজেপির সঙ্গে যখন সরাসরি রাজনৈতিক লড়াইয়ে তৃণমূল কংগ্রেসকে যেতে হয়, যদিও এখানে বাম এবং কংগ্রেসও ছিল যাদের সঙ্গে ত্রিমুখী লড়াইয়ের জায়গাতে তৃণমূলকেও যেতে হয়েছে, দুটো রাজ্যের ক্ষেত্রেই হচ্ছে রাজনৈতিক যে অবস্থানের কার্যত একই রকম হয়ে রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে বাংলা এবং উত্তরপ্রদেশ উভয় জায়গাতেই তুমি জানো যে এজেন্সির মতো ইস্যু তা নিয়ে বারবার ধরে সমাজবাদী পার্টি হোক বা তৃণমূল কংগ্রেস হোক সরব হয়েছে। ফলে আগামী দিনে অন্তত আগামীকাল থেকে সংসদের যে অধিবেশন শুরু হতে চলেছে সেখানে সমাজবাদী পার্টি বা তৃণমূল কংগ্রেসের মতো দল তারা যে বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে ইস্যুগুলোকে ব্যবহার করবে তা বলাই বাহুল্য। এবং যেহেতু আগামী সপ্তাহে আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাওয়ার কথা রয়েছে, যেটা আজকের পর যেটা জানতে পারা যাচ্ছে যে শুধুমাত্র বৈঠক নয়, লাগাতার 3 দিনে একাধিক বৈঠক, একাধিক নেতৃত্বের সঙ্গে তিনি দেখা করবেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে নেবে কোনোভাবেই যে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস সরে যাচ্ছে তা নয়। এই রাজ্যে যেহেতু বিধানসভা নির্বাচনকে টার্গেট করা হচ্ছে এবং এই রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি তাতে বিজেপির সাথেই তৃণমূল কংগ্রেসের সরাসরি লড়াই হচ্ছে, আবার জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়েও বিজেপির বিরুদ্ধে সুর চড়ানোর ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে যে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সেটাকে তারা বজায় রাখতে চাইছে। এবং যে প্রসঙ্গের কথা বারবার ধরেই উঠে আসে যে ইন্ডিয়ার মধ্যে সামিল হওয়া যে দল
দলগুলি রয়েছে তার মধ্যে অখিলেশ, অরবিন্দ কেজরিওয়াল হোক বা হেমন্ত সোরেনের দল হোক, উদ্ধবের দল হোক বা কখনো শরদ পাওয়ার গোষ্ঠীর একাধিক নেতা, তারা মনে করেন তারা স্বাচ্ছন্দ্যের জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। অতীতে দেখতে পাওয়া গিয়েছে বম্বে হোক, দিল্লি হোক, বিহার হোক বা ব্যাঙ্গালোরের বৈঠক হোক, মূল বৈঠকের আগে, শরিকের বৈঠকের আগে এই সমস্ত রাজনৈতিক দলের নেতারা বারবার 1-to-1 বৈঠক করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ফলে অবশ্যই এই আঞ্চলিক দলগুলোকে এক ছাতার তলায় নিয়ে আসা, ভারসাম্য বজায় রাখা এবং বিজেপির বিরুদ্ধে সুর চড়ানোর ক্ষেত্রে আজকের এই ছবি যেটা ইঙ্গিত বহন করলে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে, সেটাই পথ রাজনৈতিক মহলে। আমি সঙ্গে থাকো, আরো একটা দিক আমি তুলে ধরতে চাইবো। আজকের এই যে সভা বা এই 21-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন, অখিলেশ যাদবকে পাশে নিয়ে বার্তা দিয়ে পৌঁছে দিলেন দিল্লিতে। দলীয় নেতাকর্মীদের যেমন বার্তা দিলেন, দলীয় নেতাকর্মীদের বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন, এসে যারা শহীদ 21-এর সেই 13 জন শহীদ তাদের শ্রদ্ধা জানালেন, প্রণাম করলেন তাদের শহীদ বেদিতে, এবং তারপর তার সেই বক্তব্য দলীয় কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন, সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে। এই যে 1-1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। আমি বলেছিলাম 2021 সালের 21শে জুলাইয়ে যে যারা তৃণমূলে 21-এর নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল, আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি। আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেবো না। 3 বছর পর আজকে তারা পারেনি। এই বক্তব্যের একটা গুরুত্বপূর্ণ দিক আরো একবার আপনাদের শোনাবো, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন প্রত্যাশিত ফল না হলে ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি, একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব, গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে, কাউকে রেয়াত করা হবে না। আমির, কিভাবে ব্যাখ্যা করবে এই বক্তব্য? প্রথমত হচ্ছে যে আমরা সকাল থেকেই বলছিলাম যে দলের শীর্ষ নেতৃত্বের বার্তাই থাকবে আত্মতুষ্টি, সেটা যেন কোনোভাবে গ্রাস করতে না পারে। দ্বিতীয়ত অভিষেক আজকে তিনি নিজেই বলেছেন, তুমি জানো যে এটা গত 1.5 মাস আগে তিনি এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছিলেন এবং সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে রাজনৈতিক যে কর্মকাণ্ড সেখান থেকে একটা বিরতি নিচ্ছেন, যদিও বিরতিতে থেকে তিনি রাজনৈতিক তিনি বিষয় সম্পর্কে খোঁজ খবর রাখবেন এবং যে ইস্যুগুলোকে সামনে রেখেছিলেন সেই ইস্যুর কাজ কতটা হচ্ছে তিনি দেখবেন। আজকে তিনি নিজেই মঞ্চে স্বীকার করেছেন যে গত 1.5 মাস ধরে তিনি রাজনৈতিক কর্মসূচিতে না থাকলেও গত 1.5 মাস ধরে তিনি রাজনৈতিক পর্যালোচনা তিনি করেছেন। তুমি যদি দেখো লোকসভা নির্বাচনের ফল খুঁটিয়ে, তাহলে দেখা যাবে আসনের নিরিখে তৃণমূল কংগ্রেস 29টি আসন পেল। একাধিক জায়গা, বিশেষ করে পুরো এলাকা রয়েছে, বেশ কতগুলি বিধানসভার পঞ্চায়েত এলাকা রয়েছে যেখানে ফল খারাপ হয়েছে এবং এই খারাপ ফল হওয়ার কারণ হিসাবেই বলা হচ্ছে যে বেশ কয়েকজন ব্যক্তির নিজেদের যে আচরণ তা যথাযথ নয় এবং তারা যে দলের যে কাজ, সেই কাজ করার ক্ষেত্রে তারা বিমুখ থেকেছেন এবং বারবারই মমতা অভিষেকের বক্তব্যকে পরিষ্কার হয়েছে যে পঞ্চায়েত হোক বা পুরসভা হোক, নিজের ভোটের সময়টুকুনি বুঝে নেওয়া, বাকি ক্ষেত্রে দলীয় কাজের ক্ষেত্রে তাদের বিরত থাকা, যা কার্যত নিজের স্বার্থ সিদ্ধি করার মতো সামিল। এই জায়গা থেকে যে দল কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং তারা যে চিহ্নিত হয়ে গিয়েছে সেটা আজকে কার্যত পরিষ্কার করে দিয়েছেন তিনি। ফলে মনে করা হচ্ছে যে আমরা আগেই বলছিলাম যে 21শে জুলাইয়ের পর তৃণমূল কংগ্রেসের একটা সাংগঠনিক সংস্কার হতে পারে। হয়তো যে ব্যক্তিরা এই পারফরমেন্স দলকে দিতে পারেনি, যারা এই আচরণ করেছে, তাদের পথ বদল হতে পারে বা বহু ক্ষেত্রে দাঁড়িয়ে তারা যে গুরুত্বটা উপায় বার করে উঠতে পারেনি
সেক্ষেত্রে দাঁড়িয়ে জনসংযোগের অভাব নাকি অন্য এর পিছনে কারণ রয়েছে সেই সংক্রান্ত বিষয় তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে সাংগঠনিক দিক থেকে ফল না দিতে পারলে দল যে রাফ অ্যান্ড টাফ ভূমিকা গ্রহণ করবে তা অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায় উভয়ই আজকে পরিষ্কার করে দিলেন 21-এর মঞ্চ থেকে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে, আরো একটি গুরুত্বপূর্ণ দিক, যেখানে নিট ইস্যুতে মোদী সরকারকে কড়া আক্রমণ করছেন অভিষেক। বলছেন স্বাধীন ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারি, প্রশ্ন তুলছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে কেন গ্রেপ্তার নয়। তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাত, দুষ্ট আচরণ, কেন এই বিচারিতা? এবার তো আমরা 29টা আসনে জিতেছি, আর রাজ্যসভায় আমাদের 13 জন সাংসদ আছে, 29 আর 13 42। গর্ব অনুভব করবেন, রাজ্যসভা লোকসভা মেলালে ভারতবর্ষের তৃতীয় রাজনৈতিক বৃহত্তর দলের নাম তৃণমূল কংগ্রেস। আমার সহকর্মী সোমরাজ আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, এটা একটি দলীয় কর্মসূচির মঞ্চ, সেই মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কেন নিট ইস্যুতে গ্রেপ্তার নয় এই প্রশ্ন তুলছেন। কোথাও একটা চাপ বাড়ানোর, কেন্দ্রের এনডিএ সরকারের উপরে চাপ বাড়ানোর যে বার্তা, সেই বার্তা দেওয়ার চেষ্টা করলেন। একদমই, দেখো নিট ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস গোড়া থেকেই কিন্তু বারবারই সুর তুলেছে, কেন্দ্রের বিরুদ্ধে সুর তুলেছে, এমনকি পার্লামেন্টের মধ্যেও কেন্দ্রের বিরুদ্ধে কড়া সুর তুলেছিল এই নিট কেলেঙ্কারি ইস্যুকে সামনে রেখেই। আর তাকে সামনে রেখেই রাজ্যের শিক্ষা দুর্নীতির প্রসঙ্গও তুলে এলো এদিন 21শে জুলাইয়ের মঞ্চে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করলেন, যদি এ রাজ্যে এসএসসির নিয়োগকে সামনে রেখে, যদি দুর্নীতির অভিযোগকে সামনে রেখে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়, তাহলে নিট প্রশ্ন কেলেঙ্কারিতে কেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে গ্রেপ্তার করা হবে না, এই প্রশ্নই তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিট কেলেঙ্কারি প্রশ্ন নিয়ে কেন কেন্দ্রীয় এজেন্সিগুলি কোনো পদক্ষেপ করছে না সেই প্রশ্ন তুললেন। অর্থাৎ কোথাও কেন্দ্রের বিরুদ্ধে পাল্টা চাপের কৌশল তৃণমূল কংগ্রেস নিল, এবং যা অন্তত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অবস্থানই স্পষ্ট করলেন। আর এই অবস্থান স্পষ্টের মাধ্যমে দিয়ে এটা নিশ্চিত হওয়া গেল যে আগামীকাল থেকে যখন পার্লামেন্টে বাজেট সেশন শুরু হবে, তখন এই নিট ইস্যু নিয়েও তৃণমূল কংগ্রেস ফের চাপ বাড়াবে কেন্দ্রের ওপর। ধন্যবাদ। জনগণের গর্জন কি তা বুঝে গেছে বিজেপি। শোনাবো সেই বক্তব্য আপনাদের 21-এর মঞ্চ থেকে, শুনুন। আর জনগণের গর্জন কি? ওরা নরেন্দ্র মোদীর গর্জনে বিশ্বাস করেছিল, ওরা ইডির গর্জনে বিশ্বাস করেছিল, ওরা সিবিআইয়ের গর্জনে বিশ্বাস করেছিল, ওরা কেন্দ্রীয় বাহিনীর গর্জনে বিশ্বাস করেছিল, ওরা টাকার গর্জনে বিশ্বাস করেছিল, বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যমের গর্জনে বিশ্বাস করেছিল, আমরা গরিব মানুষের গর্জনে বিশ্বাস করেছিলাম। জনগণের গর্জন কি আজকে ভারতীয় জনতা পার্টি বুঝে গেছে। এবং যে কথা আমরা সকাল থেকে বলছিলাম যে এই মঞ্চে অখিলেশ কুমার যাদব তার এই মঞ্চে এসে দাঁড়ানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ইঙ্গিতপূর্ণ জাতীয় রাজনীতির ক্ষেত্রে। এই মঞ্চে দাঁড়িয়ে তিনি তৃণমূল নেত্রীর ভূয়সী প্রশংসা করলেন, তৃণমূল কর্মী সমর্থকদের ভূয়সী প্রশংসা করলেন। जब वो असली लड़ाई में थी, पैर में चोट थी, वो चल नहीं पा रही थी, उसके बावजूद भी वो चुनाव प्रचार में थी। और उस समय हम लोगों ने देखा और यही कहा था कि एक अकेली लड़ जाएगी, जीतेगी और बढ़ जाएगी। पैर में प्लास्टर बांध करके वो अपने कार्यकर्ताओं के लिए और सरकार बनाने के लिए आपसे आह्वान कर रही थी। उस समय जो वो लाइनें थीं, वो उस समय भी महत्व रखती थीं। और आज जब मैं इतने बड़े कार्यकर्ताओं के बीच में आया हूं, तो मैं उन लाइनों को दोबारा कहता हूं कि एक अकेले लड़ जाएगी, जीतेगी और बढ़ जाएगी। ऐसे खम नेता होते हैं जो अपनी जान हथेली पर रख करके लड़ते हों, और उनका साथ इतनी बड़ी संख्या में लोगों ने देने का काम किया है। এবং কিছুক্ষণ আগে যে কথা আপনাদের বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবকে নিয়ে এই মঞ্চ থেকেই বলছেন বিজেপির সরকার বা কেন্দ্রের এনডিএ সরকার আর বেশি দিন নেই। সেই একই কথা শোনা গেল যখন অখিলেশ যাদব তিনি তার বক্তব্য পেশ করছেন তখনও। हर हाल में मैं किसी भी स्तर तक
वो लोग गिर करके सत्ता में अपने हाथ में रखना चाहते हैं। हालांकि बंगाल ने आप लोगों ने मिलकर के यहां मुकाबला किया, बीजेपी को हटा दिया, पीछे छोड़ दिया। यूपी भी आपके साथ रह करके पीछे छोड़ दिया। ये जो सत्ता में कुछ दिन के लिए आए हैं, ये कुछ दिन के मेहमान हैं। मैंने लोकसभा में भी कहा और आज भी कहता हूं, जो दिल्ली में सरकार में बैठे लोग हैं, वो सरकार चलने वाली नहीं है, वो सरकार गिरने वाली है। और हम और आप लोग देखेंगे एक दिन कि यही सरकार गिरेगी और हमारे आपके लिए खुशियों के दिन भी आएंगे। আবির, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা যদি এনডিএ আইএনডিআইএ এই দুটো কয়েনেজ বাদ দিয়েও সব রাজনৈতিক দলের প্রেক্ষিতেই হিসেব করে দেখি বা কথা বলতে যাই, তাহলে এই সরকার বেশি দিন চলবে না। সরকার আমরা গড়ব, ভারতকে আমরা বাঁচাবো, এই কথাগুলো কোন ইঙ্গিত বহন করছে? আঞ্চলিক শক্তি বড় কথা, এবং আঞ্চলিক শক্তিগুলোই একসময় একজোট হয়ে দেশ চালাতে পারবে, সেই বক্তব্যই কি পেশ করতে চাইলেন এখানে অখিলেশ যাদব? একেবারেই তাই। এবং একটা সময় ছিল যখন এই আঞ্চলিক দলগুলোর যে রাজনৈতিক ভবিষ্যৎ বা আঞ্চলিক দলগুলো বিজেপি বিরোধিতা করতে নেবে কতটা অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারবেন তা নিয়ে বিভিন্ন মহল বিভিন্ন সময় প্রশ্ন তুলেছে। বাংলা এবং উত্তরপ্রদেশের মতো দুই রাজ্য যারা রাজনৈতিক দিক থেকে বিভিন্ন সময় অগ্রণী ভূমিকা নিয়েছে বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে, দুটি রাজ্যের ক্ষেত্রে যদি তুমি দেখো যে বিজেপিকে তারা রুখে দিতে পেরেছে। 2019-এ পশ্চিমবঙ্গে যে ফল ছিল বিজেপির, 2024-এ সেই ফলটা তাদের নেই, এবং অনেকেই এর পিছনে দায়ী করছেন যে বিজেপির যে সাংগঠনিক ব্যর্থতা এবং তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দক্ষতা দুটোকেই। আজকে অখিলেশ যাদবের বক্তব্যের ক্ষেত্রে বারবার ধরে বিভিন্ন কথার মধ্যে দিয়ে সেটাই ফুটে উঠেছে, এবং বিভিন্ন সময় ধরে বিজেপি যেভাবে একই নীতি বা আচরণ উত্তরপ্রদেশে করেছে, সেই একই আচরণের জায়গা এই রাজ্যতেও করেছে, এবং বহু ক্ষেত্রে এজেন্সির যে অতি সক্রিয়তার বিষয়, বহু ক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে যে ফান্ডের যে অর্থ না দেওয়া, এই প্রসঙ্গের গুলোকে বারবার ধরে তুলে ধরেছে। এবং যদি আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে উত্তরপ্রদেশের মতো জায়গা থেকে বিভিন্ন ইস্যু নিয়ে, বিশেষ করে হচ্ছে আইন শৃঙ্খলাজনিত ইস্যু নিয়ে বারবার ধরে সমাজবাদী পার্টির পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বারবার ধরে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে সুর চড়িয়েছে। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আঞ্চলিক দলগুলোকে একসাথে রেখে ইন্ডিয়া গঠন করার ক্ষেত্রে তিনি যে ভূমিকাটা নিয়েছিলেন, সেই ভূমিকা বজায় রেখে যে চলবেন, এবং এর ফল যে এনডিএকে সরকার চালানোর ক্ষেত্রে বেশ কিছুটা হলেও দ্বিধায় বা চিন্তায় পড়তে হবে, সেই বার্তা তিনি আজকে অখিলেশ রেখে গেলেন। এবং নির্বাচনী ফল প্রকাশের দিন এবং তার পরের দিনও দু দফায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেই সুর শুনতে পাওয়া গিয়েছিল, এবং সেখানে তিনি বারবার ধরে উল্লেখ করেছিলেন যে এই কেন্দ্রীয় সরকারের স্থায়িত্ব বেশি দিন নেই। এমনকি মহারাষ্ট্র যাওয়ার আগেও তার বক্তব্যের ক্ষেত্রে ইঙ্গিত ছিল যে খেলা শুরু হয়ে গিয়েছে। কার্যত তারই ইঙ্গিত আজকে অখিলেশ যাদবের যে বক্তব্য কলকাতাতে, সেই দিকেই ইঙ্গিত করে গেল যে ইন্ডিয়ার যে দল, বাকি হয়তো এনডিএর মধ্যে সামিল থাকা বাকি রাজনৈতিক দলগুলোর মধ্যেও কোনোটা দূরত্ব তৈরি হচ্ছে, তার প্রভাবে কেন্দ্রীয় সরকারের যে স্থায়িত্ব তা বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়তে পারে। এবং আমি আরো একটি গুরুত্বপূর্ণ বক্তব্য এখান থেকে, যেখানে নেগেটিভ পলিটিক্সের কথা বলা হচ্ছে নেতিবাচক রাজনীতি, সেই নেতিবাচক রাজনীতি বর্জন করেছে ভারতের মানুষ। जो लोग नकारात्मक ताकतें आखिर में अपने अंदर ही कलह से खत्म होती हैं, आज देश जाग उठा है, ऐसी ताकतों को पैर उखाड़ना शुरू हो गए हैं। हम और आप लोग मिलकर के निगेटिव पॉलिटिक्स नहीं करते हैं, हम और आप लोग मिलकर के पॉजिटिव पॉलिटिक्स करते हैं, और पॉजिटिव पॉलिटिक्स का वक्त आने वाला है, और वही वक्त आएगा जब लोगों के जीवन में बदलाव आएगा। हम सब लोग मिलकर के देश को बचाने के लिए, संविधान को बचाने के लिए, भाईचारा को बचाने के लिए हम सबको एक होना है और एकजुट रह करके इनका मुकाबला करना है।